দর্শক মণ্ডলী কেমন আছেন? প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের আকু স্পেশালাইজড সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই, আপনারা অনেকেই জানেন যে পিত্তথলিতে অনেক সময় পাথর হয়ে থাকে। এই গলস্টোন বা পিত্তথলির পাথর নিয়ে আমরা নানা কথা বলতে চাই, শোনাতে চাই, নানা আশার আলো তথ্য দিতে চাই এই সম্পর্কিত নানা চিকিৎসাগুলোর। আর এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতিমান সার্জন অধ্যাপক ডক্টর এস.এম. আমজাদ হোসেন, যিনি প্রফেসর অফ সার্জারি হিসেবে কর্মরত আছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। এছাড়া তিনি একই সঙ্গে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি হিসেবে কর্মরত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তিনি অবশ্য ঢাকা মেডিকেল কলেজে সার্জারি বিভাগের প্রফেসর হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। কেমন আছেন স্যার? জি আছি, ভালোই। স্যার, আসলে আজকের টপিকসটা একটু রেখেছি আমরা যে পিত্তথলিতে পাথর। আমরা পাথরে যাওয়ার আগে আপনার কাছে যেতে চাই যে বিষয়টি নিয়ে, যে অনেকের ধারণাই নাই আসলে যে পিত্তথলিটা কি কাজে লাগে। একটু যদি বলেন যে পিত্তথলির আসলে কাজটা কি? লিভারে যে পিত্ত রস যেটা তৈরি হয়, সেই রসটা এসে পিত্তথলিতে জমা থাকে আর কি। এবং পিত্তথলির কাজ হলো এই পিত্ত রসটাকে জমা রাখা, এটাকে ঘনীভূত করা, কনসেন্ট্রেট করা, এবং মিউকাস সিক্রেশন, এটা পিত্তথলিরই কাজ। আমরা যে খাবারের সঙ্গে যে চর্বি জাতীয় খাবার যেগুলো খাই, সেটা পরিপাকে এই পিত্ত রসটা আমাদের সহায়তা করে আর কি। যখন খানা খাই তখন খাবারের পরেই কলিসিস্টোকাইনিন নামক একটা হরমোন আমাদের সিক্রেশন হয়। এই হরমোনটা পিত্তথলিকে সংকুচিত করে পিত্ত রসটা তখন ইন্টেস্টাইন, আমাদের অন্ত্রে প্রবাহিত হওয়ার সুযোগ করে দেয় আর কি। এবং তখন যে এই ফ্যাট মেটাবলিজম যেটা আর কি, আমাদের ফ্যাটি ডায়েট যেটা পিত্ত মানে খাই, এই চর্বিটাকে পরিপাকে সহায়তা করে আর কি, এই পিত্ত রসটা আর কি। আচ্ছা, তার মানে আমাদের পরিপাকের সাথে সম্পর্কিত একটি অঙ্গ। তো স্যার, এই যে অঙ্গটা পরিপাকে সাহায্য করছে, তার মধ্যে কিছু রস থাকে, কিন্তু এখানে স্যার পাথর হয় কেন তাহলে? পাথর এটা একটা কমন সার্জিক্যাল প্রবলেম এখন, পিত্তথলির পাথর। এটা অনেকগুলো কারণ আছে আর কি, এটা মাল্টিফ্যাক্টরিয়াল বলা হয় আর কি। তার ভিতরে কমন কারণ যেটা আর কি, এটা একটা মেটাবলিক কজ। আচ্ছা, এটা অল্টারেশন, এখানে বাইল সল্ট এবং পিগমেন্ট এগুলোর ভিতরে যখন অল্টারেশন হয়, এই কারণে হতে পারে। ইনফেকশন যদি কোনো কারণে হয় আর কি, সেই কারণে পাথর হতে পারে। আর বলা হয় বাইল স্ট্যাসিস, যে কোনো কারণে, যেমন রিপিটেড প্রেগনেন্সি, মেয়েদের ইস্ট্রোজেন হরমোন বেশি, বা আগে পাইলোরিক স্টেনোসিস, গ্যাস্ট্রিক অপারেশনে ভ্যাগোটমি করা হতো, ভ্যাগোটমি করার পরেও ভ্যাগাল অ্যাক্টিভিটি কমে যায়, যার জন্য স্ট্যাসিস আর কি। তো স্ট্যাসিস হলে সেখানে একটা নিডাস তৈরি হয়, নিডাস তৈরি হয়ে সেখানে পিত্তের পাথর হতে পারে। তো স্যার, এমনি কি কোনো বিষয় আছে যে কোনো বয়স বা কোনো মানুষ ভেদাভেদ আছে কিনা, যে কাদের বেশি হয় আসলে? ইউজুয়ালি এটা পিত্তথলির পাথর যে কোনো বয়সে হতে পারে। তো কমনলি দেখা যায় যে তৃতীয় বা চতুর্থ দশকে হয়। এটা 5টা এফ দিয়ে একসময় কথা ছিল যে ফিমেল 40, ফার্টাইল যাদের বেশি বাচ্চা হয় আর কি, ফ্যাটি, ফেয়ার এদের। তো এটা যে কোনো বয়সে, নো এজ ইজ ইমিউন, যে কোনো বয়সেই পিত্তথলির পাথর হতে পারে। কমনলি মিডিল এজ, মধ্য বয়সে। আর একটা আছে পিত্তথলির পাথর, হেমোলাইটিক কিছু ডিজিজ আছে বাচ্চাদের আর কি, হেমোলাইটিক অ্যানিমিয়া বাই, এই কারণেও পিগমেন্ট স্টোন যেটা আর কি, এটা বাচ্চাদের ইয়াং এজেই খুব কমন আর কি। হেমোলাইটিক ডিজিজ যদি যাদের থাকে, হেমোলাইসিস হয়, এটা পিত্তথলির পাথর হতে পারে আর কি। আচ্ছা স্যার, তো এই যে পিত্তথলির মধ্যে একটা পাথর জমা হচ্ছে, এবং সেই পাথরটা যদি পিত্তথলির মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কি কি উপসর্গ দেখা দিতে পারে? উপসর্গ পিত্তথলির পাথর কমনলি দেখবেন যে ডিসপেপসিয়া যেটা হয়, খাবারে অরুচি, অল্প খেলেই পেট ভরা, পেট ফাঁপা মনে হবে আর কি, পেটে ব্যথা হতে পারে আর কি। তৈলাক্ত খানা যদি কেউ খায়, ফ্যাটি মিল বা রিচ মিল, দেখবেন যে তার তৈলাক্ত খানা ইনটলারেন্স, খাওয়ার পরেই ব্যথা উঠে যায় আর কি, পেটের ডান সাইডে ব্যথা আর কি। খুব কমন এই ধরনের উপসর্গগুলোই খুব কমন। আচ্ছা, অনেকে তো মনে করেন যে এটা মনে হয় অ্যাসিডিটির সমস্যা হয়েছে, এরকম কি হতে পারে? অ্যাসিডিটি এটা খুব কমন একটা প্রবলেম। সবাই এই ব্যথাটা হাইপার অ্যাসিডিটির যে ব্যথা আর কি, ব্যথার সঙ্গে মোটামুটি সিমিলার।
এই জন্যে কোনো পরীক্ষা নিরীক্ষা না করার আগেই ট্রিটমেন্ট হলে ডাক্তার সাহেবরা সাধারণত অ্যাসিডিটি চিকিৎসাই দিয়ে থাকেন আর কি। আর অ্যাসিডিটি এটা হয় যেহেতু পিত্তথলিতে যখন ইরিটেশন হয় বা হয় আর কি, পাশেই ডিউডেনাম থাকে, সেখানেও ইরিটেশন, সেখানে হাইপারসিক্রেশন হয়, অ্যাসিডিটি হতেই পারে আর কি, অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এবং অ্যাসিডিটির সঙ্গে এটা সম্পর্কযুক্ত যে এমন তাও না আর কি। আচ্ছা 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 স্যার, আমরা আসলে উপসর্গগুলো আশা করি যে আমাদের যারা দর্শক আছেন তারা বুঝতে পেরেছেন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনাদের কাছে যখন এরকম একটি উপসর্গ নিয়ে একজন পেশেন্ট আসে, তখন আসলে আপনারা তাকে কিভাবে অ্যাসেস করে থাকেন? আমাদের কাছে যখন একটা পেশেন্ট এই ধরনের উপসর্গ নিয়ে আসে, তখন পেশেন্টের তার হিস্ট্রি প্রথমেই, যে খাবারে যদি অরুচি হয়, কোন ধরনের খাবারে তার অরুচি বা ইনটলারেন্স। ইউজুয়ালি পিত্তথলির পাথরের ইনটলারেন্স হয় ফ্যাটি মিল, রিচ মিল আর কি। হাইপার অ্যাসিডিটিতে সাধারণত ইনটলারেন্স হয় না আর কি। মানে পিত্তথলির পাথরে ফুড অ্যাগ্রাভেটস পেন, এই ফ্যাটি মিল পেন ব্যথাটাকে বাড়াই দেয় আর কি। কিন্তু হাইপার অ্যাসিডিটি বা পেপটিক আলসার ডিজিজে দেখা যায় যে ফুড রিলিফস পেন ইউজুয়ালি কমনলি আর কি। এই ধরনের হিস্ট্রি আছে কিনা, আর তার হিস্ট্রির ভিতরে ওই যে অল্প খেলেই পেট ফাঁপা লাগা, পেট ভরা, এই জিনিসগুলো আছে কিনা আর কি। আর পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশানে অ্যাকিউট স্টেজে তো তার কিছু কিছু সাইন আছে, তার পেটের ডান পাশে ব্যথা হবে, তারপর মারপিস সাইন পজিটিভ হবে, অ্যাকিউট আঙ্গুল দিয়ে চাপ দিলে লাগে, ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা, তার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন যেগুলো আমরা করি, ইনভেস্টিগেশনের খুব কমন ইনভেস্টিগেশন যেটা একটা আলট্রাসোনোগ্রাম, এটা হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড প্যানক্রিয়াস বা অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রামেই সোনোলজিস্ট বলে দেবেন যে গল ব্লাডার লুমেন কন্টেন্স মাল্টিপল ইকোজেনিক স্ট্রাকচার অর্থাৎ কাস্টিং অ্যাকোস্টিক শ্যাডো। এবং আলট্রাসোনোগ্রামটাই একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন পিত্তথলির পাথর নির্ণয়ের জন্য আর কি। মানে আপনারা আল্ট্রাসোনোগ্রাম দেখেই তাহলে আপনারা নিশ্চিত হন যে হ্যাঁ সম্ভবত তিনি, বা নিশ্চিতভাবে বলতে পারেন যে তিনি হয়তো বা পাথর বা পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন। আমরা একটা স্যার ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে আসছি। দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেবার, বিরতির পর আবারও আসছে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি আকু স্পেশালিস্ট সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল মাই হেলথ থেকে। আজকে আমরা কথা বলছি পিত্তথলির পাথরজনিত সমস্যা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এস.এম. আমজাদ হোসেন, যিনি প্রফেসর অফ সার্জারি হিসেবে কর্মরত আছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। স্যার, আমরা বিরতির আগে জেনেছি যে কী কী উপসর্গ দেখা দিলে আপনারা সন্দেহ করেন যে তার পিত্তথলিতে পাথর আছে, এবং একই সঙ্গে আমরা জেনেছি যে আলট্রাসাউন্ড একটি পরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিতভাবে বলতে পারেন যে হ্যাঁ তার হয়তো এই রোগটি হয়েছে। এই রোগটি যখন ধরা পড়ে তার পরবর্তীতে আপনারা চিকিৎসার জন্য কি করেন? আসলে পেশেন্টের যখন এরকম একবার ডিটেকশন হয়ে যায় যে পেশেন্ট ইজ হ্যাভিং গলস্টোন ডিজিজ, তো আমরা পেশেন্টের সাজেস্ট করি তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, অপারেটিভ ট্রিটমেন্ট। অপারেশান তো এখন উন্নত মানেরই মিনিমাল অ্যাক্সেস সার্জারি, যেটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি আর কি বলা হয় আর কি। পেট না কেটেই, পেট সাদা করেই অপারেশন করা যায়। আগের মতো এরকম ওপেন যে বড় একটা কাটা বা এরকম কোনো কিছু নাই। এবং এটা ডে কেয়ার সার্জারি হিসাবেই রোগী সকালে অ্যাডমিশন নিয়ে বিকালে চলে যেতে পারে আর কি। আচ্ছা, তো এটা কি মানে রোগটা ধরা পড়ার সাথে সাথেই কি আপনার অপারেশনটা করেন না অপেক্ষা করতে হয়? রোগ ধরার সাথে সাথেই তার অন্য কোনো কোমরবিডিটি বা আদার কোনো ডিজিজ আছে কিনা আর কি, এগুলো আমরা দেখে নেই। যে পেশেন্টের পিত্তথলিতে পাথর, তার অ্যাসোসিয়েটেড ওর সঙ্গে পাইলোরিক গ্যাস্ট্রিক আলসার, যদি পেপটিক আলসার ডিজিজ আছে কিনা একটা এন্ডোস্কোপি করে নেই। তার জিএ ফিটনেসের জন্য আদার যে জিনিসগুলো আর কি, যে তার ইসিজি, এক্সরে চেস্ট, তারপরে তার ব্লাডের সিবিসি, তার ডায়াবেটিস আছে কিনা, তার রেনাল ফাংশন কেমন, এই জিনিসগুলো, তার জিএ ফিটনেস আছে কিনা আর কি, এইগুলো দেখে নেওয়ার পরে তারপরে আমরা তাকে অপারেটিভ ট্রিটমেন্টে চলে যাই। আমরা অনেক সময় শুনি যে আপনারা সার্জনরা বলে থাকেন যে আপনারা তো একুইট স্টেজে এসছেন, আপনি কিছুদিন পরে ওষুধ খান আপাতত, কিছুদিন পরে এসে অপারেশন করেন। এরকম কোনো কন্ডিশন কখন হয় আসলে? আজকাল এক সময় ছিল যখন যে অ্যাকিউট স্টেজে অপারেশন করা যেত না আর কি,
তো এখন যে পেশেন্টের অ্যাটাক হলেই ওয়েট না করেই অপারেশনে চলে আসে আর কি, আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ পিত্তথলির পাথরের কিছু খারাপ কমপ্লিকেশন আছে, খারাপ দিক আছে আর কি। অ্যাকিউট অ্যাটাক হলো, তার ভিতর থেকে তার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা খুব খারাপ কমপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, এইটা হবে না, বা অ্যাকিউট স্টেজে অনেক সময় পারফোরেশন, গ্যাংগ্রিন, মিউকোসিল, এমপাইমা এগুলো হয় আর কি। সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ডাক্তার, একজন এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ সার্জনের পরামর্শ নেওয়া উচিত এবং এটা রিমুভ করে ফেলা উচিত। আচ্ছা, সেক্ষেত্রে বিলম্ব না করাই উত্তম আর কি। তো স্যার, এই ক্ষেত্রে সরানোর ক্ষেত্রে আপনি দুটো কথা বলেছেন। একটি হলো যে অপারেশন করে বড় একটা কেটে এটা বের করা যায়, আবার হচ্ছে যে ছিদ্র করে, যেটিকে আপনারা ল্যাপারোস্কোপি বলছেন, দুভাবেই বের করা যায়। সাধারণ মানুষ অনেক সময় মনে করে যে ছিদ্র করে যদি আমি গল ব্লাডারটাকে বের করি সেই ক্ষেত্রে হয়তো পুরো গলস্টোনগুলো সব আসবে না, এরকম একটা ভুল ধারণা তাদের মধ্যে আছে। এটা আসলে কতটুকু ভুল? না, এটা সঠিক না আর কি। অপারেশন কেটে করলেও যেভাবে পুরোটাই রিমুভ করা হয় আর কি, ছিদ্র করে করলেও, ল্যাপারোস্কোপি করলেও পুরো গলব্লাডারটাই চলে আসে আর কি। ল্যাপারোস্কোপির অ্যাডভান্টেজ অনেক, পেশেন্টের হসপিটালে স্টে কম, তার ব্যথা কম হচ্ছে, দ্রুত কাজে চলে যেতে পারছে আর কি। তো ওপেন সার্জারি যেটা, সেটাই বরং আরও কমপ্লিকেশান বেশি। পেশেন্টের হসপিটালে স্টে, তার ডেইলি লাইফে, তার কাজে ফিরতেও সময় লাগে আর কি। স্যার, আপনি তো বসছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে, এখানে আসলে ফ্যাসিলিটিস কেমন, সুযোগ সুবিধা কেমন এই ধরনের রোগীদের জন্য? এই ধরনের সুযোগ সুবিধা প্রচুর সুযোগ সুবিধা আর কি। সেন্টার আমি বলি, কারণ অল সোর্স অফ ল্যাপারোস্কোপি সেখানে হয় আর কি। শুধু ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, অল সোর্স অফ ল্যাপারোস্কোপি, হার্নিয়া রিপেয়ার, অ্যাপেন্ডিসেক্টমি, এবং এই যে আকু সেন্টারে অল সোর্স অফ ল্যাপারোস্কোপি, মিনিমাল অ্যাক্সেস সার্জারি যতগুলো আছে সবগুলোই সেন্ট্রাল ইন্টারন্যাশনালে এখানে করা অ্যাভেলেবল করেছেন। স্যার, একজন হয়তো মানে সব ধরনের সর্বাধুনিক চিকিৎসা আপনার এখানে আছে, কেউ কেউ আছেন যে একটু অবহেলা করেন, নিজেরাই রোগের অবহেলা করেন, সেই সমস্ত রোগী যারা মনে করেন যে অপারেশন না করে যতদিন পাথরটাকে ভিতরে রাখা যায়, সেই ক্ষেত্রে জটিলতা কি হতে পারে? জটিলতা একটা দুটো বলেছেই, পিত্তথলির পাথর অনেক জটিলতা আছে। জটিলতার ভিতরে যেমন আলোচনা করাই হলো আর কি, একটা দীর্ঘদিন যেহেতু একটা সোর্স অফ ইনফেকশন নিডাস আছে আর কি, তাহলে অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট অ্যাটাক হতে পারে আর কি। ক্রনিক কোলিসিস্টাইটিস তো একটা আছেই, তারপরে এর ভিতরে পুজ জমা হতে পারে, যেটাকে এমপাইমা গল ব্লাডার বলে। পাথর যদি সিস্টিক ডাক্টে আটকায় যায় বা নেকে আটকায়, তাহলে মিউকোসিল অফ দি গল ব্লাডার হতে পারে আর কি। অ্যাকিউট অ্যাটাক হয়ে এখানে পারফোরেশন হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে। এছাড়াও এখান থেকে পাথর যদি ছিটকায় কমন বাইল ডাক্টে চলে যায় ছোটো, সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে আর কি। কোলাঞ্জাইটিস একটা খারাপ কমপ্লিকেশান। ইভেন এই পাথর যদি অ্যাম্পুলা ভ্যাটারে যে আটকায় যায়, তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা খুব খারাপ কমপ্লিকেশান, যেটা প্রাণঘাতী ডিজিজ অনেক সময় বলা হয় আর কি। এইগুলো হতে পারে আর কি। এবং দীর্ঘদিন যদি পাথর পিত্তথলিতে থাকে, তাহলে সেখানে মেটামরফোসিস চেঞ্জ হয় আর কি, পিত্তথলির ক্যান্সারও হয় আর কি। ওয়ান অফ দি কমন অ্যাসোসিয়েটস অফ গলস্টোন ডিজিজ, পিত্তথলির ক্যান্সার নিয়েও চলে আসে অনেকে। আচ্ছা, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসা করে নেওয়া, এটাই উত্তম, করে নেওয়া ভালো। তো সাধারণ মানুষ আসলে অনেকের মধ্যে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, অনেকেই জানতে চান যে কিডনির পাথর তো বাইরে থেকে আল্ট্রাসাউন্ডের মতো একটা জিনিস দিয়ে ভেঙে ফেলা যায়, গল ব্লাডারের পাথর ভাঙা যায় কিনা? না, কিডনির পাথরটা যেহেতু কিডনি ডিপেন্ডেন্ট ড্রেনেজ আছে আর কি, এবং সেখানে কন্টিনিউয়াস ফ্লো ইউরিনের আছে, এই জন্য এটাকে ডিজুলেশন থেরাপি বা ক্রাশ এগুলো করা যায়। পিত্তথলি তো একটা নন ডিপেন্ডেন্ট, এখানে যখন পিত্ত জমা হয় আর কি, এটা কোনো ডিজুলেশন থেরাপি একটা আছে, এগুলো খুব ফাংশনিং গলব্লাডার আনইউজুয়াল। পিত্তথলিতে পাথর হলে কিছুদিন পরেই দেখা যায় যে গলব্লাডার নন ফাংশনিং হয়ে যায়। ফাংশনিং গলব্লাডার না হলে ডিজুলেশন থেরাপি করা যায় না, ইভেন এভাবে ক্রাশিং বা এগুলো করা হয় না আর কি। আবার চান্সেস অফ রিকারেন্ট স্টোন ফর্মেশন আর ইনসিডেন্স বেড়ে যায় আর কি। তার মানে কিডনির পাথরের সাথে পিত্তথলির পাথরকে না মেলানোই ভালো, উত্তম। উত্তম। দর্শক, এই মুহূর্তে আবারও একটা সময় হয়ে গেছে বিরতির পরে সে আমরা কথা বলতে চাই পিত্তথলির পাথরের নানা দিক নিয়ে। সঙ্গে থাকুন।
দর্শক দেখছেন আকু আই স্পেশালাইজ সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল মাই হেলথ। আমরা কথা বলছি পিত্তথলির পাথরের নানা দিক নিয়ে। আমরা বিরতির আগে বেশ কিছু টপিক জেনেছি যে একটি পিত্তথলিতে পাথর হলে কি করতে হয় এবং তার জটিলতাগুলো সম্ভাব্য কি হতে পারে সে বিষয়ে কথা বলেছি। স্যার, আমরা এখন একটু জানতে চাচ্ছি যে এই যে পিত্তথলিতে পাথর হচ্ছে, আমরা চিকিৎসা দিচ্ছি এবং আমরা আমাদের অনেক আশার কথা শুনিয়েছেন আজকে। আমরা চাচ্ছি না যে রোগটা হোক, প্রতিরোধ করবার জন্য কি উপায় আছে? যে কোনোভাবে কোনো ইনফেকশন যেমন এটা অ্যালাউ না করা, মেটাবলিক চেঞ্জ তো আর অল্টার করা যাবে না আর কি, বাইল স্ট্যাসিড যেটা আর কি এটা অ্যাভয়েড করা। আজকাল কিছু কিছু জায়গায় বলা হয় যেমন যারা স্মোকারদেরও ভিতরে ইনসিডেন্স বেশি, কিন্তু এটা পরীক্ষিত না আর কি। আর এই যে ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করা, ফুডের ভিতরে যাতে ফাইবার থাকে আর কি। আমাদের ফাইবার কন্টেনিং ফুড এখন খুব কম আমরা খাই আর কি। অনেকে আছেন যে আমাদের যারা দর্শক আজকে প্রোগ্রামটি দেখছেন তাদের হয়তো অনেকেরই গল ব্লাডার অপারেশন করা হয়েছে। অপারেশনের পরবর্তী সময় তাদের জীবনযাত্রার ক্ষেত্রে কোনো ধরনের পরামর্শ আছে কিনা? সবার একটা ধারণা থাকে যে পিত্তথলি যদি চর্বি জাতীয় খানা হজমের সঙ্গে জড়িত থাকে, পিত্তরস, তাহলে পিত্তথলি ফেলে দিলে হজমের কোনো সমস্যা হবে কিনা আর কি। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই বলতে চাই যে এটা কোনো সমস্যাই হয় না আর কি, মানে একটা বিকল্প ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। পিত্তথলি যখন ফেলে দেওয়া হয় তার 1 মাসের ভিতরেই পিত্তনালী একটা জিনিস আছে যেটা পিত্তথলির যে দায়িত্ব সেটাকে সে টেক ওভার করে আর কি, সে দায়িত্ব নিয়ে নেয় আর কি। কারণ পিত্তথলিতে যেমন পিত্ত রসটা জমা হতো আর কি, এটা তখন পিত্তনালীতেই জমা হয় এবং প্রতিবার খানার পরেই ওই পিত্তনালী থেকেই সেটা নিঃসরণ হয় এবং ইন্টেস্টাইনে যে চর্বি জাতীয় খাবার মেটাবলিজমে হজমে সাহায্য করে আর কি। সুতরাং পিত্তথলি ফেলে দিলে কোনো সমস্যা হবে এটা ঠিক না আর কি। আর সিংহভাগ ক্ষেত্রেই পিত্তথলিতে যখন পাথর হয় আর কি, তখন পিত্তথলি কিছুদিন পরে তার ফাংশন যেটা আর কি এটা থাকে না, তার কর্মক্ষমতা লোপ পায়। এবং যার কর্মক্ষমতার লোপ পেলে আর কি সেই ধরনের পিত্তথলি বা না রাখাই ভালো শরীরে, মানে বেকার অঙ্গকে না রাখাই ভালো। অর্থাৎ দর্শক আপনাদের অনেকের মধ্যে ধারণা আছে যে যদি কোনো কারণে বা পিত্তথলিতে পাথর হয়, অনেকে দেখা যায় যে যারা দাওয়াত খেতে গেছেন মনে করেন যা আমাকে বলে থাকেন, আমি দেখেছি যে আমাদের আত্মীয় স্বজনদের অনেকে যে আসলে আমার পিত্তথলিতে পাথরটা ফেলে দিয়েছে তো এই জন্য খাবারটা আবার হজম হয় না। এটা আসলে ঠিক না আপনার কথা শুনে মনে হচ্ছে? এটা আসলেই ঠিক না। যেমন পিত্তথলি ওনার যখন পাথর ছিল তখনও এসে উনি ওই ডাক্তার সাহেবের কাছে যেহেতু কমপ্লেন করছেন যে আমার অল্প খেলেই পেট ফাঁপা লাগে, পেট ভরা লাগে, বদহজম হয় আর কি। আচ্ছা, তো তখনও একটা নন ফাংশনিং জিনিস বা এরকম অকেজ জিনিস যখন ছিল তখন এই কমপ্লেন ছিল, এবং অপারেশন করার পরে যেটা বলছেন এটা মানসিক আর কি, এটা ঠিক না। এটা আসলে একেবারে ভুল ধারণা। আমরা মনে করি আজকে যারা প্রোগ্রাম দেখেছেন তারা এই ভুল ধারণা থেকে দূরে রাখবেন। স্যার, আপনি তো সার্জন একজন, আপনি জেনারেল সার্জন কর্মরত ছিলেন ঢাকা মেডিকেল, ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল এবং সর্বশেষ আপনি এখন আছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। আর কি করছেন এই গলব্লাডার পাথর ছাড়া? আর কি কি কাজ করছেন সেখানে? আমি গলব্লাডার পাথর ছাড়া যে জিনিসগুলো, ল্যাপারোস্কোপি, আমরা অ্যাপেন্ডিসেক্টমি করি, হার্নিয়া অপারেশন এগুলো করা হয় আর কি। পেপটিক আলসার ডিজিজের যে একটা কমন প্রবলেম, এগুলোর চিকিৎসা, সার্জিক্যাল ইন্টারভেনশন লাগলে পেপটিক আলসার ডিজিজের যদি আউটলেট অবস্ট্রাকশন থাকে আর কি। তারপরে স্টমাকের ক্যান্সার, কোলোনিক ক্যান্সার, পায়খানা রাস্তায় ক্যান্সার, এগুলোর অপারেশন করি। আমাদের একটা কমন প্রবলেম আছে অ্যানোরেক্টাল ডিজিজ, পায়খানা রাস্তার এখন একটা খুব কমন প্রবলেম কিছু কিছু, যে অ্যানাল ফিসার, হেমোরয়েড যেটাকে বলা হয় পাইলস, ফিস্টুলা, এগুলো প্রচুর পাওয়া যায় রোগী আর কি। এইগুলোর অপারেশন করি আর কি। সব ধরনের অপারেশন আছে। আর যদি স্যার আবারও গলব্লাডারে ফিরে আসি, যে একটি তো আছে যে আপনি স্টোন হলে, পাথর হলে অপারেশন করছেন, গলব্লাডারের আর কি কি রোগ হতে পারে যেগুলো আপনার কাছে এসে হয়তো বা সমাধান পাওয়া যেতে পারে? স্টোন ছাড়াও যেমন গলব্লাডারের স্টোনের কারণে যে কমপ্লিকেশন যেগুলো, মিউকোসিল, এমপাইমা, এগুলো আর্লি স্টেজে ম্যালিগনেন্সি, গলব্লাডারের ক্যান্সার, এবং এই হেপাটোবিলিয়ারি সিস্টেমে কমন বাইল একটা স্টোন, পাথর, পিত্তনালীতে যেটা পাথর, এইগুলো আসলে এটাও আমরা অপারেশন করে থাকি আর কি। এবং আমি যদি একটু ব্যয়ের কথা চিন্তা করি স্যার, ব্যয়বহুলটা কেমন হয় ওখানে আসলে? ব্যয়বহুল এখন আমাদের দেশে অত্যন্ত সাশ্রয়ী চিকিৎসা আর কি। আমি বলি গলব্লাডারের পাথর ল্যাপারোস্কোপিক
কলিসিস্টেক্টমি, এবং এরা সবার সাধ্যের মধ্যেই, এত বেশি খরচ হয় না, এটা 20,000 টাকা থেকে 30,000 টাকা সবাই, এভরিবডি ক্যান অ্যাফোর্ড। মানে এটা আসলে যদি আমরা পাশের দেশগুলোর কথা চিন্তা করি সেই তুলনায় অনেক অন্য দেশের তুলনায় অনেক। যেমন আমি ইন্ডিয়াতে গেছি, সেখানেও ওদের শুনলাম 1,20,000 রুপি ভালো একটা সেন্টারে, বাংলাদেশি টাকা 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। সেখানে অন্যান্য যাতায়াত তো আছে। আমাদের দেশে আমি বলবো যে এটা জনবান্ধব, এবং এটা অনেক কম পয়সায় আমাদের দেশের সার্জনরা অনেকেই, আমাদের স্টুডেন্ট বা জুনিয়র যারা কলিগ আছে, অল্প অল্প পয়সায় তারা সার্ভিস দিতেছে আর কি। এটি আসলে আমাদের হয়তো অনেক সাধারণ মানুষ জানে না বলে অনেক সময় আমরা ভুল বোঝাবুঝির শিকার হই। স্যার, একটা কোশ্চেন আমার না করলেই নয়, সেটি হচ্ছে যে অনেক সময় আমরা শুনে থাকি এবং এটা অনেকটা প্রমাণিত যে যত ধরনের ক্যান্সার আছে তার মধ্যে গল ব্লাডারের ক্যান্সারটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এটি আসলে কেন, বা এর আসলে উপসর্গই বা কি থাকে? বলি, গল ব্লাডারের ক্যান্সার অত্যন্ত ডেঞ্জারাস। যদি ওয়ান্স ডিটেক্টেড, এটা বলা হয় আর কি, পেশেন্টের এটা ট্রিটমেন্ট খুব ফ্রুটফুল হয় না আর কি। আর্লি স্টেজে খুব কমই ডিটেকশন হয়। আর্লি স্টেজে গল স্টোন ডিজিজ রিমুভ করার সময় আর কি, যদি সার্জন সাসপেক্ট করে, হয়তো হিস্টোপ্যাথোলজি বায়োপসি করলে, তখন আর্লি স্টেজে ডিটেকশনে প্রগনোসিস একটু ভালো হয় আর কি। যদি আবার পরে ধরাই পড়ে অনেকটা পরে, কারণ দেখা যায় পিত্তথলিতে পাথর অপারেশন করতে গিয়ে আপনি যেমনটি বলছেন যে তার ক্যান্সারটি পরবর্তীতে ধরা পড়ছে আর কি, হিস্টোপ্যাথোলজি করার পরে। সেই ক্ষেত্রে প্রগনোসিস ভালো। আর্লি স্টেজে প্রগনোসিস মানে পরে তাকে এক্সটেন্ডেড কলিসিস্টেক্টমি, লিভারের একটা পোর্শন কেটে বাদ দেওয়া লাগে। কিন্তু পিত্তথলির ক্যান্সার নিয়েই যদি চলে আসে আর কি, ডিটেকশন ওয়ান্স ডিটেক্টেড, এটা রোগীর জন্য খুব ভালো না আর কি। আমরা দোয়া রাখি আমাদের যারা দর্শক আছেন, রোগী আছেন, হয়তো তাদের এই ধরনের রোগ থেকে ভালো থাকবেন। স্যার, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম আকু স্পেশালাইজড সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল মাই হেলথ থেকে। আজকের বিষয়টি ছিল পিত্তথলির পাথর। আশা করি যে আজকের যে আলোচনা সেটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা সুস্থ থাকবেন, এবং আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।